বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে হোসেন মোহাম্মদ এরশাদ এমন একটি নাম যা এখনও আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু। সামরিক বাহিনী থেকে রাজনীতির শীর্ষে উঠে আসা, তারপর এক নায়কতন্ত্রের চূড়ান্ত শাসন এবং শেষে বিতর্কিত পতন। কিন্তু কিভাবে শুরু হলো এই অপ্রত্যাশিত যাত্রা? কেন এত বিতর্ক? আর আজও কেন তাকে ঘিরে রয়ে গেছে রহস্য? এই মানুষটি ছিলেন বাংলাদেশের সামরিক ইতিহাসের সবচেয়ে বিতর্কিত চরিত্র, যিনি ক্ষমতার শীর্ষে ওঠার জন্য বেছে নিয়েছিলেন অদ্ভুত কৌশল। আবার সেই ক্ষমতাই তার জন্য হয়ে উঠেছিল সবচেয়ে বড় অভিশাপ। আজ আমরা জানব হোসেন মোহাম্মদ এরশাদের গল্প, যার জীবন বাংলাদেশকে দিয়েছে এক অনন্য অধ্যায়। 1930 সালের 1 ফেব্রুয়ারি রংপুর জেলার এক ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন হোসেন মোহাম্মদ এরশাদ। তার শৈশব ছিল স্বাভাবিক, তবে তার পরিবার তাকে দিয়েছিল শিক্ষা এবং শৃঙ্খলার মিশ্রণ। ব্রিটিশ ভারতের এই অস্থির সময়ে তার কৈশোর কেটেছে সংগ্রাম ও পরিবর্তনের মধ্য দিয়ে। স্কুল শেষ করে তিনি কারমাইকেল কলেজে উচ্চ মাধ্যমিক পড়েছেন। হোসেন মোহাম্মদ এরশাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নেওয়ার পর উকিল হওয়ার চিন্তা থেকে ল কলেজে ভর্তি হয়েছিলেন। কিন্তু আইন পড়া শেষ হওয়ার আগেই 1952 সালে তিনি সেনাবাহিনীতে চাকরি পেয়ে তাতে যোগ দেন। এরশাদ 1952 সালে পাকিস্তানের সামরিক একাডেমি থেকে কমিশন পান এবং সেনাবাহিনীর একটি শক্তিশালী অংশ হয়ে ওঠেন। তবে তার জীবনের মোড় ঘুরে যায় 1971 সালে মুক্তিযুদ্ধের সময়। বাংলাদেশের স্বাধীনতার পরে তিনি দেশের নবগঠিত সেনাবাহিনীতে ফিরে আসেন এবং ধীরে ধীরে ক্ষমতার কেন্দ্রে প্রবেশ করেন। 1975 সাল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অন্ধকারময় সময়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর দেশের রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি হয়। এই সুযোগে হোসেন মোহাম্মদ এরশাদ নিজের অবস্থান দৃঢ় করেন। 1982 সালের 24 মার্চ এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতা দখল করেন। তিনি ঘোষণা করেন দেশকে স্থিতিশীল করতে এই পদক্ষেপ প্রয়োজন ছিল, কিন্তু এর পিছনে লুকিয়ে ছিল তার ক্ষমতার ক্ষুধা। ক্ষমতা দখলের পর দেশের রাজনীতি নিষিদ্ধ করে তিনি বাংলাদেশে দ্বিতীয়বারের মতো সামরিক শাসন জারি করে নিজেকে প্রধান সামরিক শাসক হিসেবে ঘোষণা করেছিলেন। তিনি নতুন এক স্লোগান চালু করেছিলেন, সেটি ছিল নতুন বাংলাদেশ গড়ব মোরা। তিনি তার এই স্লোগান নিয়ে গানও লিখেছিলেন। তবে তার সামরিক শাসনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করেছিল ছাত্ররা। 1982 সালের 11 সেপ্টেম্বর শিক্ষা দিবসকে কেন্দ্র করে মজিদ খানের প্রস্তাবিত শিক্ষানীতি বাতিলের দাবি করে ছাত্র সংগঠনগুলো সক্রিয় হওয়ার চেষ্টা শুরু করেছিল। সেই বছরই নভেম্বরে তৈরি হয়েছিল সব ছাত্র সংগঠনের ঐক্যবদ্ধ ফোরাম ছাত্র সংগ্রাম পরিষদ। পরের বছর 1983 সালের 14 এবং 15 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা সামরিক শাসনের বিরুদ্ধে রাজপথে নামলে পুলিশের সাথে সংঘর্ষে কমপক্ষে 5 জন নিহত হয়েছিল। জেনারেল এরশাদের সামরিক শাসনে সেই প্রথম রক্ত ঝরেছিল ঢাকার রাজপথে। এরপরও তার বিরুদ্ধে ছাত্ররা ঐক্যবদ্ধ থেকে আন্দোলন গড়ার চেষ্টা অব্যাহত রেখেছিলেন। তিনি 1986 সালের শুরুতে বিভিন্ন দল থেকে মিজানুর রহমান চৌধুরী, শাহ আজিজ এবং মওদুদ আহমেদ সহ অনেক রাজনীতিককে নিয়ে জাতীয় পার্টি নামের দল গঠন করেন। সেই দল থেকে মনোনয়ন নিয়ে তিনি নির্বাচন দিয়ে রাষ্ট্রপতি হন। এরই মাঝে রাজনৈতিক দলগুলো তার বিরুদ্ধে যৌথভাবে আন্দোলন শুরু করেছিল। জেনারেল এরশাদ তখন সেই 1986 সালে সংসদ নির্বাচন করেছিলেন। সেই সংসদ মাত্র 1 বছর টিকেছিল। 1988 সালে তিনি মূলধারার দলগুলোর বয়কটের মুখে একতরফা নির্বাচন করলেও তিনি বেশিদিন টিকে থাকতে পারেননি। এর 2 বছর পরে আওয়ামী লীগ, বিএনপি এবং বামপন্থী দলগুলোর অর্থাৎ যিনি জোটের গণ আন্দোলনের মুখে 1990 সালের 6 ডিসেম্বর জেনারেল এরশাদ পদত্যাগে বাধ্য হন। তিনি সামরিক বাহিনীর মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু জনতার শক্তির কাছে পরাজিত হন। তার পতন ছিল বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার শাসনের সময় আন্দোলনে পুলিশের গুলিতে অনেকে নিহত হয়েছে। তাদের মধ্যে নূর হোসেন এবং ডক্টর মিলনের নাম এখনও মুখে মুখে উচ্চারিত হয়। তিনি মোট 9 বছর ক্ষমতায় ছিলেন।
জেনারেল এরশাদের শাসনের পতনের পর তাকে জেলে নেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে হত্যা এবং দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে ডজনখানেক মামলা হয়েছিল। 1991 সালে গণতন্ত্র আবার ফিরে আসার পর তিনি জেলেই সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। সেই পরিস্থিতিতে তার দল জাতীয় পার্টির 35টি আসন পেয়েছিল। তিনি রংপুরের 5টি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর সংসদ নির্বাচনগুলোতে তিনি নিজে কখনো পরাজিত হননি। হোসেন মোহাম্মদ এরশাদের জীবন ছিল বিতর্কিত, জটিল এবং বহুমাত্রিক। তিনি একজন স্বৈরশাসক ছিলেন, তবে তার শাসনামলে কিছু ইতিবাচক পদক্ষেপও ছিল। 2019 সালের 14 জুলাই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, কিন্তু তার জীবন এবং শাসন এখনও বাংলাদেশের ইতিহাসে আলোচনা এবং বিতর্কের বিষয়। এরশাদের জীবন আমাদের শেখায় ক্ষমতার মোহ কত বড় বিপর্যয় আনতে পারে, কিন্তু পাশাপাশি এটি আমাদের গণতন্ত্রের গুরুত্ব মনে করিয়ে দেয়। তিনি চলে গেছেন, কিন্তু তার শাসনের প্রভাব বাংলাদেশের ইতিহাসে চিরকাল থাকবে।